প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে সকলেই ভালোই আছো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আবুল বাশার মোহাম্মদ সুমন সরকার, প্রভাষক, দুর্গাহাটা ডিগ্রি কলেজ, গাবতলী, বগুড়া। আমি আজকে আলোচনা করব ডিগ্রি দ্বিতীয় বর্ষের দক্ষিণ এশিয়ার ইতিহাস থেকে 1857 সালের যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, প্রথম স্বাধীনতা সংগ্রাম, এর কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করব। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা জানি 1757 সালে পলাশী প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার তার পতনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে শাসন করার রাজনৈতিকভাবে অধিকার লাভ করে এবং যখন তিনি দ্বারাই রাজনৈতিকভাবে অধিকার আদায় করে, ঠিক সেই অধিকার আদায়ের 100 বছর পরে অর্থাৎ 1857 সালে একটা আন্দোলনের সূত্রপাত হয়, যেটা ইতিহাসে প্রথম স্বাধীনতা সংগ্রাম আন্দোলন নামে পরিচিত। এবং এই আন্দোলনের তাৎপর্য অনেক রয়েছে, কারণ এই আন্দোলনের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসনামল, সেটার অবসান ঘটে এবং ফলশ্রুতিতে এখানে ইস্ট ইন্ডিয়ার সরকারি শাসনের আবির্ভাব ঘটে এবং ফলে রানী ভিক্টোরিয়ার একটা অধ্যাদেশের মাধ্যমে এদেশে তারা পার্লামেন্টের মাধ্যমে তারা ক্ষমতা দখল করে এবং শাসন করে, এবং তারা প্রায় 100 বছর এদের শাসন করে। এর মাধ্যমে তারা এই ভারতীয় উপমহাদেশ এবং ভারতে তারা শাসন করতে থাকে। কিন্তু এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে 100 বছর যে এদেশে শাসন করলো, এই 100 বছর শাসন করার ফলে এদেশের মানুষের মধ্যে বিভিন্ন প্রকার অন্যায় অত্যাচারের মাধ্যমে তার এবং শোষিত এবং নির্যাতন এবং বঞ্চিত হওয়ার ফলে তাদের মধ্যে ব্যাপক একটা ক্ষোভের জন্ম হয় এবং এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে 1857 সালের এই প্রথম স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে, এবং যেটা ইতিহাসে 1857 সালের সিপাহী মহাবিদ্রোহ হিসেবেও উল্লেখ করা হয়ে থাকে এবং এর মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটে এই আন্দোলনের। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তাহলে এখানে এই যে 1857 সালে যে মহাবিদ্রোহ সংগ্রাম হয়েছিল, প্রথম স্বাধীনতা সংগ্রামটি হয়েছিল, এই সংগ্রামের দুইটা কারণ রয়েছে। একটা হচ্ছে প্রত্যক্ষ কারণ আর একটা হচ্ছে পরোক্ষ কারণ। পরোক্ষ কারণ হচ্ছে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, সামরিক প্রভৃতি কারণ এখানে নিহিত হয়েছে এবং এইসব প্রেক্ষাপটের দরুনে এই 1857 সালে এই মহাবিদ্রোহের সূচনা ঘটে এবং এই আন্দোলনের সূত্রপাত ঘটে এবং এই আন্দোলনের মধ্যে দিয়ে ভারতের জনগণ একটা ঐক্য রাজনৈতিকভাবে একটা ঐক্য স্থাপন করতে পারে এবং নিজেদের মধ্যে একটা ঐক্যবোধ তৈরি হয়। তো যাই হোক, আমরা তাহলে এই যে 1857 সালে যে মহাবিদ্রোহটা হয়েছিল, এর কারণ সম্পর্কে আমরা আলোচনা করতে পারি। প্রথমত হচ্ছে যে পরোক্ষ কারণ রয়েছে। এই পরোক্ষ কারণের প্রথম কারণ হচ্ছে রাজনৈতিক কারণ। যে এইটা যে রাজনৈতিক কারণে এই যে 1857 সালে যে প্রথম স্বাধীনতা সংগ্রামটি হয়েছিল, এর সূত্রপাতটি হয়েছিল। এই যে রাজনৈতিক কারণ হচ্ছে, রাজনৈতিকভাবে এদেশের মানুষ বিভিন্নভাবে শোষিত এবং বঞ্চিত হতে শুরু করে এবং যার কারণে প্রথমত যে দেশীয় যে রাজন্যবর্গ ছিলেন তাদের ব্রিটিশ বিরোধী মনোভাব, তারপরে লর্ড ডালহৌসি যে ছিলেন এই তার একটা তার ভূমিকা, তিনি ভারতে উচ্চ পদে যে ছিল তাদেরকে অপসারণ ইত্যাদি কারণে এইসব রাজনৈতিক যে কারণে এই প্রথম স্বাধীনতা সংগ্রাম আন্দোলনের সূত্রপাতটিও ঘটেছিল। এখন আসো যে দেশীয় রাজন্যবর্গ যে ব্রিটিশ বিরোধী মনোভাব কী ছিল। যখন 1757 সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি
তারা এদেশের রাজনৈতিকভাবে শাসন করার অধিকার লাভ করে, তখন থেকেই এই দেশে ভারতীয় যে রাজন্যবর্গ ছিল এবং নেতৃস্থানীয় যে ব্যক্তি এবং অভিজাত সম্প্রদায়ের লোক ছিল বা জমিদার শ্রেণীর যেসব লোকগুলো ছিল, তারা প্রথম থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাদের এই শাসনটাকে তারা মেনে নিতে পারেনি এবং তারা এর বিরোধিতা করতে শুরু করে। এবং তাদের এই যে বিরোধিতা শুরু করে, এইসব বিরোধিতার ফলশ্রুতিতে এই 1857 সালে প্রথম স্বাধীনতা সংগ্রামের সূত্রপাত হয়, যার প্রমাণ যে হায়দার আলীর নেতৃত্বে যে মহীশূর, হায়দ্রাবাদ ও মারাঠা রাজ্য একত্রিত হয়ে এই ব্রিটিশদেরকে এদেশ থেকে বিতাড়িত করার জন্য তারা একটা পরিকল্পনা গ্রহণ করে এবং সেখানে সেই হিসাবে তারা নেতৃত্ব দান করে। এবং পরবর্তীকালে মহীশূরের বিশিষ্ট শাসক ছিলেন যে টিপু সুলতান। এই টিপু সুলতানের নাম আমরা সকলেই কম বেশি জানি। এই টিপু সুলতান চেয়েছিলেন যে এই ব্রিটিশদেরকে এদেশ থেকে বিতাড়িত করার জন্য তিনি সবকে এক জায়গায় একত্রিত করার চেষ্টা করেছিলেন। যদিও বা তাদের এই যে প্রচেষ্টাটা সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যায় এবং ফলে কিন্তু তারা সফল হতে পারেনি। এই যে ভারতের যে রাজন্যবর্গ ছিল বা অভিজাত সম্প্রদায়ের যে লোকগুলো ছিল, এই ব্রিটিশদেরকে তাদেরকে বিতাড়িত করতে যদিও বা তারা সক্ষম হয়নি, কিন্তু এটার মাধ্যমে এই যে ভারতীয় জনগণের মধ্যে একটা ঐক্য স্থাপন করার এবং তাদের মধ্যে যে একটা রাজনৈতিক ভ্রাতৃত্ববোধের জন্ম হয়েছিল, এটা কিন্তু আমরা বলতেই পারি। এবং যার কারণে এর মাধ্যমে দেশের মধ্যে একটা রাজনৈতিক একটা আমূল পরিবর্তন এবং যার এই 1857 সালের যে প্রথম স্বাধীনতা সংগ্রামটা হয়েছিল সেটার ক্ষেত্রে একটা অন্যতম কারণ হিসাবে আমরা ধরতে পারি। দ্বিতীয় হচ্ছে ডালহৌসির ভূমিকা। আমরা জানি যে এর আগের যে আলোচনাটা হয়েছিল সেখানে লর্ড ডালহৌসির যে ভূমিকাটা সেটা সম্পর্কে আমরা তার যে সত্যবিলোপ নীতি এটা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এই যে লর্ড ডালহৌসির যে সত্যবিলোপ নীতি ছিল, এই সত্যবিলোপ নীতি এই যে দেশীয় যে রাজন্যবর্গ ছিল, যে শাসক ছিলেন, তাদের মধ্যে একটা ক্ষোভের জন্ম তৈরি করেছিল। যার কারণে যখন 1856 সালে লর্ড ডালহৌসি তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা থেকে সরে যান এবং তিনি ক্ষমতা ত্যাগ করেন, ঠিক তার 1 বছর পরে 1857 সালে এই প্রথম স্বাধীনতা সংগ্রামটা শুরু হয়। এবং যার কারণে এটা আমরা বলতেই পারি যে এই 1857 সালে যে প্রথম স্বাধীনতা সংগ্রাম, এটা প্রধান বীজ নিহিত ছিল এবং এই আন্দোলনের প্রেক্ষাপটটা রচনা করেছিল যে লর্ড ডালহৌসির যে সত্যবিলোপ নীতি। এবং তার এই সত্যবিলোপ নীতি এই আন্দোলনের প্রধান কারণ হিসাবে আমরা দায়ী করতে পারি। কারণ লর্ড ডালহৌসি যখন এই দেশে যে কৃষ্টি কালচার ছিল এবং বহুদিনের একটা প্রকৃতি রীতিনীতি এবং প্রথা ছিল, সেই প্রথাটাকে তিনি ভেঙে দিয়ে করলেন কি, এই যে সত্যবিলোপ নীতির মাধ্যমে তিনি দেশীয় যে রাজ্যগুলো ছিল সেগুলো অধিগ্রহণের চেষ্টা করেন। এবং তার মূলত রাজ্য অধিগ্রহণের 3টি প্রধান ছিল: যুদ্ধ, অপশাসনের অজুহাতে রাজ্য অধিগ্রহণ এবং আরেকটা হলো সত্যবিলোপ। এই যে কোনো অজুহাতে তার যে এই যে সাম্রাজ্যবাদী নীতিবাদটা ছিল, এই সাম্রাজ্যবাদী এই নীতিবাদটা এই দেশের যে দেশীয় রাজন্যবর্গ ছিলেন এবং দেশীয় যে শাসক ছিলেন বা জমিদার শ্রেণীর যে লোক ছিলেন, তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে এবং তাদের মধ্যে একটা ভীতি সঞ্চার তৈরি করেছে। এবং যার কারণে এবং যখন তারা এই যে দেশীয় রাজ্যগুলো অধিগ্রহণ শুরু করে, তখন তাদের যে সৈন্যদের যে আসন এবং লুণ্ঠন ইত্যাদি কারণে দেখা গেছে যে তারা মধ্যে এই আন্দোলনের
অগ্নিস্ফুলিঙ্গ জ্বালিয়ে ওঠে এবং যার প্রমাণ পাওয়া যায় 1857 সালে যে ঝাঁঝির বিধবা রানী লক্ষ্মীবাই এবং নানা সাহেবের এই 1857 সালে বিদ্রোহর বা স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের নেতৃত্ব দানের মধ্য দিয়ে এবং যার তাহলে আমরা বলতেই পারি যে এই যে 1857 সালে যে প্রথম স্বাধীনতা সংগ্রাম, এখানে লর্ড ডালহৌসির একটা ভূমিকা রয়েছে। আরেকটা হচ্ছে ভারতে উচ্চ রাজপদের থেকে যাদেরকে অপসারণ করা। হ্যাঁ, আমরা লর্ড কর্নওয়ালিস যখন এদের শাসন করেছিল তখন তিনি অষ্টাদশকের শেষের ভাগে একটা এদেশের শাসন সংস্কারের মাধ্যমে একটা করেন এবং এই সংস্কারের মাধ্যমে মুসলমান যে উচ্চ রাজপথ থেকে তাদেরকে অপসৃত করা হয়। এই ভারতের যে উচ্চ পদস্থ মুসলমানরা ছিল তাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হয় এবং তারা একটা ব্রিটিশ সিভিল সার্ভিস কোড ব্যবহার করার মাধ্যমে ব্যবহার করে এবং ভারতীয় কর্মচারীদের করে ভারতের যে কর্মচারীগুলো ছিল তাদেরকে একটা নিয়োগের পদ্ধতিকে হ্রাস করা হয় এবং এখানে যে ভারতের যে সংখ্যক কর্মকর্তা এবং কর্মচারী ছিল তাদেরকে বিভিন্ন দিক থেকে অপসারণ করা হয় এবং তাদের উচ্চ যে পদমর্যাদা ছিল সেগুলোর থেকে তাদেরকে পদত্যাগ করা হয় এবং তাদেরকে নতুন করে সেগুলোতে নিয়োগদান থেকে একদম বন্ধ করা হয় এবং যার কারণে এই যে ভারতীয় যে মানুষদের মধ্যে একটা প্রবল ব্রিটিশ শাসনের প্রতি ঘৃণা জন্মে এবং ক্ষোভ জন্মে এবং রাগ জন্মে এর পরিপ্রেক্ষিতেই এই যে 1857 সালে যে প্রথম স্বাধীনতা সংগ্রাম এর সূত্রপাত ঘটে। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম কি যে পরোক্ষ কারণের মধ্যে প্রধান কারণ ছিল রাজনৈতিক কারণের কারণে এই যে 1857 সালের প্রথম স্বাধীনতা সংগ্রামের সূত্র হয়। একটা হলো যে দেশীয় রাজন্যবর্গের যে বিরোধী যে নেতৃস্থানীয় যে ব্যক্তিবর্গ ছিলেন তারা ব্রিটিশদেরকে ভালোভাবে মেনে নিতে পারেনি। যে সর্বশেষ এই যে আন্দোলনের প্রাককালে যে সর্বশেষ যে গভর্নর জেনারেল ছিলেন তার উদ্ধতপূর্ণ আচরণ আর এই যে ভারতীয়দের উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে অপসারিত করা হলো এবং তাদের থেকে অপসারণ করা হলো, এসব এই দেশের জনগণের মধ্যে ক্ষোভ জন্মাইছিল এবং যার কারণে এই 1857 সালে এই প্রথম স্বাধীনতা সংগ্রামের সূত্রপাত ঘটে। ঠিক আছে, আরেকটা হচ্ছে হলো সামাজিক কারণ। তো সামাজিক দৃষ্টিকোণ থেকেও এদেশের এই বিচার করলেও এই 1857 সালে যে স্বাধীনতা সংগ্রাম এর কারণ হিসাবে উল্লেখ করা যেতে পারে। একটা হচ্ছে যে ভারতীয়দের সামাজিক কারণের প্রধান কারণ হচ্ছে যে ভারতীয়দের প্রতি ইংরেজদের একটা অবজ্ঞা। যখন ভারতীয়দের প্রতি ব্রিটিশ শাসকদের অবজ্ঞার মনোভাব ভারতের যে সাধারণ জনগণ ছিল তাদের মধ্যে খুব বেদনা এবং উদ্বেগের সৃষ্টি দেয় বা জন্ম দেয়। কারণ যখন তারা বিভিন্ন ক্ষেত্রে ভারতীয়দেরকে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়ার কথা তো দূরেই থাক, এরা ভারতীয়দের সংস্পর্শে আসাকে তারা নিজেদেরকে কি বলবো যে একটা খারাপ দৃষ্টিতে নিত এবং তাদেরকে বিভিন্ন দিক থেকে অবজ্ঞা বা এড়িয়ে চলার চেষ্টা করা হতো এবং যার কারণে এই যে ভারতবাসীদের প্রতি ইংরেজদের যে একটা অবজ্ঞা এবং তাদের মধ্যে যে ভারতীয় জনগণদের এড়িয়ে চলার যে প্রবণতা ইত্যাদি এদেশের মানুষদের মধ্যে সামাজিক ভাবে ব্যাপক প্রভাব বিস্তার করে এবং যার কারণে এই প্রথম স্বাধীনতা সংগ্রামের সূত্রপাত হয় বলে ধারণা করা হয়। 2 নম্বর হচ্ছে সামাজিক কারণে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে মধ্যবিত্ত এবং উচ্চ শ্রেণীতে বেকারত্ব বৃদ্ধি। আমরা জানি যে ইংরেজরা যে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার নীতি গ্রহণ করে এবং এইসব যে নীতিগুলো তারা গ্রহণ করেছিল, এইসব নীতি গ্রহণ করার ফলে সমাজে বিভিন্ন যে উচ্চবিত্ত ছিল অথবা মধ্যবিত্ত শ্রেণীর যে লোকজন ছিল সেগুলো লোকের মধ্যে যে দায়িত্বশীল যে পদগুলো ছিল সেগুলো পদ থেকে তাদেরকে বঞ্চিত করা হয় এবং তাদেরকে যখন এইসব পদ থেকে বঞ্চিত করা হলে তারা
অটোমেটিকলি তারা তাদের কর্মচ্যুত হয়ে যায়, এবং কর্মচ্যুত হওয়ার পরে তাদের মধ্যে বেকারত্ব বৃদ্ধি পায়, এবং বেকারত্ব হওয়ার পরে তাদের যখন আয়ের পথ বন্ধ হয়ে যায়, এবং ফলে তাদের মধ্যে বিভিন্ন প্রকার হতাশ এবং অসন্তোষ সৃষ্টি হয়। একটা স্বভাবতই এটা ব্যাপার। যদি আমার যদি আয়ের পথ যদি বন্ধ হয়ে যায়, আমার যদি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে আমি বঞ্চিত হয়ে যাই, তাহলে আমার মধ্যে বিভিন্ন প্রকার ক্ষোভের জন্ম হবে, এবং তার সম্পর্কে আমার একটা বিরূপ ধারণা পোষণ হবে। এটাই স্বাভাবিক একটা ব্যাপার। তো ঠিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন শাসন আমলে তারা এই যে উচ্চ পদস্থ যে লোকজন ছিল তাদের, বা মধ্যবিত্ত শ্রেণীর যে লোকজন ছিল, তাদেরকে বিভিন্নভাবে শোষিত এবং বঞ্চিত করার ফলে, এবং তাদেরকে বিভিন্ন পদ থেকে চাকরিচ্যুত করার ফলে তারা বেকার হয়ে যায়, এবং তারা যখন কর্মহীন হয়ে পড়লে তাদের মধ্যে অভাবটা চতুর্দিক থেকে তাদেরকে গ্রাস করে নেয়, এবং তাদের মধ্যে এই ব্রিটিশদের সম্পর্কে তাদের একটা ভিন্ন ধারণা জন্ম হয়, এবং তাদের মধ্যে একটা এই ব্রিটিশ সম্পর্কে অসন্তোষ, ক্ষোভ এবং অসন্তোষ সৃষ্টি হয়। এবং কোম্পানির এইসব নীতির ফলে অনেক শিল্পী, সাহিত্য, ধর্ম প্রচারক, বিভিন্ন পেশাজীবীর যে মানুষজন ছিল তারা কর্মহীন হয়ে পড়ে, এবং ফলে এই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তারা অতিষ্ঠ হয়ে এই স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে তারা ডাক দেয়। আরেকটা হলো সংস্কারমূলক কাজে ভারতীয়দের সন্দেহ। আমরা একটা বিষয় খুব ভালো করে জানি যে এই যে ভারতীয় উপমহাদেশে, যে এই ভারতে বিশেষ করে হিন্দু এবং মুসলমান এই দুইটি ধর্মাবলম্বী লোকের, এবং তার মধ্যে হিন্দু ধর্মাবলম্বী লোকের পরিমাণ ছিল ভারতবর্ষে সবচেয়ে বেশি, যেহেতু এবং এখানে একটা বহুলাংশ লোকজন ছিল একদম গোড়াভিত্তিক ধর্মভিত্তিক লোকজনের বসবাস ছিল। এই যে গোড়া ধর্মভিত্তিক লোকজনের যে বসবাস ছিল, এই গোড়া ধর্মের লোকজনগুলো মধ্যে যে ব্রিটিশদের যে পাশ্চাত্যের যে ধারণাগুলো ছিল, এইগুলোকে তারা সুন্দর এবং সহজভাবে মেনে নিতে পারেনি। হ্যাঁ, ব্রিটিশদের অনেক সংস্কারই ছিল এদেশের জন্য অত্যন্ত মূল্য ভালো এবং সুন্দর, যেমন লর্ড উইলিয়াম বেন্টিং যে সতীদাহ প্রথাটা বিলোপ সাধন করেছে, এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত একটা উপকারী এবং কার্যকারী এবং যুগোপযোগী একটা সংস্কার ছিল। এটা কিন্তু ওই সময় যে গোড়া সম্প্রদায়ের যে লোকজন ছিল, এটাকে তারা ভালোভাবে নিতে পারেনি, এবং তারা ধর্মীয় অজুহাতে বা ধর্মীয়ভাবে ব্রিটিশরা তাদেরকে হস্তক্ষেপ করছে বলে তাদের মধ্যে এইসব ধারণা পোষণ করে। পাশাপাশি তাদের বিভিন্ন আরও কিছু কর্মকাণ্ড রয়েছে যেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে, এবং এইসব ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ফলেই এই দেশের যে গোড়াপন্থী লোকজন ছিল তারা এটাকে বিরোধিতা করে, এবং তাদের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষ সৃষ্টি করে, এবং যার বই প্রকাশ হয়েছিল এই স্বাধীনতা সংগ্রাম, এবং যার মাধ্যমে এবং তাহলে আমরা জানতে পারলাম যে এইসব সামাজিক দিক থেকে যখন এই দেশের মানুষ বঞ্চিত হচ্ছিলেন এবং বিভিন্ন দিক থেকে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, তখন তারা সামাজিকভাবে কারণেই তারা এর আন্দোলনের করেছিলেন, এবং যেটা 1857 সালে প্রথম স্বাধীনতা সংগ্রামের হিসাবে রূপ নেয়। আরেকটা হচ্ছে কারণ, পরোক্ষ কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। মানুষের জীবনের প্রধান চালিকা শক্তি হচ্ছে অর্থ। মানুষের জীবনযাত্রা মান উন্নত করতে গেলে সবার আগে প্রয়োজন কি? অর্থের বাজার। কিন্তু এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এদের শাসন করা শুরু করে, তখন তারা এদেশের মানুষদেরকে অর্থনৈতিকভাবে ভেঙে দেওয়ার জন্য, এবং অর্থনৈতিক যে মেরুদণ্ডটা আছে সেটা ভেঙে দেওয়ার জন্য বিভিন্ন প্রকার করে, এবং তারা এদেশ থেকে বিভিন্ন প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করে সেটা কি করতে চেয়েছিল, যে তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশীল হওয়ার চেষ্টা করেছে, এবং যার কারণে তাদের যে বিভিন্ন প্রকার যে নীতি এবং তাদের যে কার্যকলাপ, এই কার্যকলাপে এদেশের দেশীয় যে মানুষজন রয়েছে তারা অতিষ্ঠ হয়ে ওঠে, এবং তারা এই আন্দোলনে ডাক দেয়। তো তার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে লাখেরা যে সম্পত্তিগুলো ছিল সেই সম্পত্তির বাজেয়াপ্ত করে। নবাবী আমল থেকে শুরু করে এই
সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামল পর্যন্ত এক শ্রেণীর জমিদার এবং প্রভাবশালী লোকজন ছিল, যারা এই লাখেরাজের যে সম্পত্তি ছিল সেগুলো ভোগ করে আসতো এবং এবং তারা এই সম্পত্তিগুলো ভোগ করে। ফলে পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা আইন পাশ করে, যে সে আইন পাশ করার মাধ্যমে যে যারা এই সম্পত্তিগুলো ভোগ করতো তাদের এই সম্পত্তিগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা কেড়ে নেয় এবং তারা নিজেদের রাজ্য এবং প্রশাসনিক কাজে তারা ব্যয় করার চেষ্টা করে এবং তাদের রাজ্য সম্প্রসারণের কাজে তারা এটাকে কাজে লাগায়। ফলে দেখা গেছে যে শুধুমাত্র বাংলাদেশেই তখন 50,000 লাখেরাজের সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে। এই যে বিশাল পরিমাণে সম্পত্তি তারা বাজেয়াপ্ত করে এবং বাজেয়াপ্ত করে তারা করলো কি, যে এই যে সম্পত্তিগুলো রয়েছে এই তাদের কর্তৃত্বে তারা নিয়ে আসে এবং ফলে যে যারা এইসব নবাব এবং প্রভাবশালী ব্যক্তিরা এই লাগেরা যে সম্পত্তিগুলো ভোগ করতো, তারা তাদের কাছ থেকে যখন এই সম্পত্তিগুলো কেড়ে নেওয়া হলো তখন তাদের মধ্যে একটা ক্ষোভের জন্ম হয় এবং ফলে তারা এই আন্দোলনে একটা প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল। আরেকটা হচ্ছে এই যে ভূমি সংক্রান্ত যে নীতি আছে এটিতে, এই যে ভূমি সংক্রান্ত নীতি গ্রহণ করে এই যে ভারতীয় অর্থনীতির উপর চরমভাবে আঘাত হানা হয়েছিল ওই সময়। বিশেষ করে যে ভূমি রাজস্ব নীতি ছিল, এই ভূমি রাজস্ব নীতি এক সময় কৃষককুল প্রায় সর্বশান্ত হয়ে গিয়েছিল, যে অনেক কৃষক যাদের অনেক জমি ছিল তারা ভূমিহীন শ্রমিকে তারা পরিণত হয়েছিল। কারণ এই যে ভূমি রাজস্ব যে নীতি ছিল, এই রাজস্বের তাদের রাজস্বের পরিমাণ বৃদ্ধি করার জন্য তারা কৃষকদের উপর অতিরিক্ত পরিমাণে কর আরোপ করার ব্যবস্থা করে। যে এই যে অতিরিক্ত যে কর আরোপের ব্যবস্থা, এই অতিরিক্ত কর আরোপ ব্যবস্থা যাতে রোধ করা, এই অতিরিক্ত কর আরোপ করার ফলে অনেক কৃষক তারা সর্বশান্ত হয়ে পড়ে এবং তাদের উপর বিভিন্ন অত্যাচার নির্যাতন চালানো হয় এবং অনেক জমিদার পরিবারগুলো বিলুপ্ত হয়ে যায়। বিশেষ করে যারা ক্ষুদ্র শ্রেণীর যে জমিদারগুলো ছিলেন, এইসব ক্ষুদ্র জমিদার সমস্ত জমি অবৈধভাবে তাদেরকে দখল করে তাদেরকে সর্বশান্ত করে তাদেরকে একদম ভূমিহীন করে দেওয়া হয় এবং এইসব যে অর্থনৈতিকভাবে যে আমাদের দেশ এই যে ভারতীয়দের উপর যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে নির্মমতা, এটা আসলে এই প্রথম স্বাধীনতা সংগ্রামে একটা জন্য দায়ী হিসাবে আমরা ধরে নিতেই পারি। তৃতীয় নাম্বার হচ্ছে জনসংখ্যা ক্রমবর্ধমান দরিদ্র। একজন মানুষকে যখন বেকার করে দেওয়া হবে, যখন তার আয়টাকে কেড়ে নেওয়া হবে এবং ঠিক আছে, যখন প্রশাসনিক কাজে দুর্নীতি পরিমাণ বৃদ্ধি পাবে এবং কর্মচারীদের যখন পদচ্যুতি করা হবে এবং ইত্যাদির ফলে এই দেশের দরিদ্র পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। বিশেষ করে দরিদ্রের উপর বিত্তশালী এবং বৃদ্ধি পেয়েছে এবং এই যে দরিদ্রদের উপর যে বিত্তশালী যে লোকজন ছিল, সম্প্রদায় ছিল, তাদের যে অত্যাচার, সর্বোপরি যে ভূমি রাজস্বের ফলে কৃষক এবং জমিদার সহ সর্বস্তর জনগণের মধ্যে দরিদ্রতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল। যে এই যে অর্থনৈতিকভাবে যে মানুষ যখন পঙ্গু হয়ে পড়েছিল, অর্থনৈতিকভাবে যখন মানুষ বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হয়েছিল এবং অর্থনৈতিকভাবে জনগণের মধ্যে যখন বিভিন্ন প্রকার সমস্যা তৈরি হয়েছিল এবং এইসবের কারণে জনগণ মধ্যে ক্ষোভ এবং হতাশার জন্ম নিয়েছিল এবং যার ফলশ্রুতিতে তারা এই যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনের এই সংগ্রামের পথ বেছে নিতে বাধ্য হয়। আরেকটা হলো সম্পদের পাচার। আমরা এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন শুরু হওয়ার থেকেই যে তারা এই দেশ থেকে এই 100 বৎসরে
প্রচুর পরিমাণে সোনা রূপা মূল্যবান যে সম্পদ বিভিন্ন প্রকার, বিশেষ করে তারা যে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতো তার কাঁচামাল এখান থেকে সংগ্রহ করে তারা ওখানে নিয়ে যেত এবং ওখানে গিয়ে তারা সেই কাঁচামাল পণ্য উৎপাদন করে সেটা আবার এখানেই বিক্রি করতো ইত্যাদির মাধ্যমে এদেশ থেকে প্রচুর পরিমাণে অর্থ তারা পাচার করতো, ওই দেশের সম্পদ পাচার করতো। ফলে এই যে কোম্পানি যে অধিকৃত অঞ্চলে অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে পড়ে, যে তারা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে শাসন যে করা যে অঞ্চলটা ছিল তারা অর্থনৈতিকভাবে অত্যন্ত শোচিত হয়ে পড়ে এবং ফলে এই যে দেশের মতো অর্থনৈতিক যে একদম ভেঙে পড়ে। আরেকটা হলো ধর্মীয় কারণ, ঠিক আছে, যে ধর্মীয় কারণটা কি, যে এই ধর্মীয় কারণটা ধর্মীয় কারণে আমরা একটা কথা এর আগেই বললাম যে আমাদের যে এই ভারতবর্ষের জনগণ ছিল অত্যন্ত ধর্মভীরু এবং গোড়া প্রকৃতির এবং কি বলবো তারা হচ্ছে কিছুটা কুসংস্কার মনাও ছিল ওই সময়। কিছু কিছু যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কিছু কিছু ভালো দিক ছিল না, তাদের কিছু কিছু সংস্কার যে ভালো ছিল না, কিন্তু আমরা কিন্তু সেটা বলবো না, কিন্তু ভালো ছিল সেটাও তারা যেমন তারা গ্রহণ করতে পারেনি, আবার তাদের অনেক খারাপ দিকও ছিল, ধর্মীয় অনুভূতিতে তারা আঘাত এনেছিল। যেমন প্রধানত হচ্ছিল যে ধর্মীয় ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়ার নীতির যে পরিবর্তন, যখন 18 শতকে অষ্টাদশ শতকে যখন ভারতীয়দের ধর্মীয় ব্যাপারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো রকম হস্তক্ষেপ কিন্তু তারা করেনি। তারা পরবর্তীতে এই 19 শতকে এসে ব্রিটিশরা ধর্মীয়ভাবে নীতির তারা পরিবর্তন ঘটে। তারা যে ধর্মীয় নীতি আগের যে প্রথমের দিকে যারা ক্ষমতা এসেই তাদের যে নীতিটা ছিল সেই নীতিটা তারা পরিবর্তন করে তারা একটা আলাদা নীতি গ্রহণ করে। এই সময় এদেশের যে ধর্মীয় নীতি সেটা ছিল বা ধর্মীয় যে ব্যাপারটা ছিল সেটার উপরে তারা কি করে হস্তক্ষেপ শুরু করে। বিশেষ করে 1890 খ্রিস্টাব্দে তারা একটা 1850 খ্রিস্টাব্দে তারা একটা আইন করে, যে আইনে কোনো লোক যদি ধর্মচ্যুত হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে বা মুসলমান থেকে খ্রিস্টান হলো বা হিন্দু থেকে ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করে, তাহলে সেই ব্যক্তি তার পৈতৃক সম্পত্তিতে তার সম্পত্তি সে অধিকার করবে এবং সে ধর্মচ্যুত হওয়ার পর সে পিতৃর যে সম্পত্তি আছে সেখানে সে অধিকার ভোগ করবে। এবং বিশেষ করে যেসব মসজিদ এবং মন্দির এই খাস জমিগুলোর উপরে নির্মাণ করা হয়েছে সেগুলো থেকে খাজনা আদায়ের ব্যবস্থা করা হয় এবং এই বিভিন্ন যে দাতব্য প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং ধর্মীয় যে দাতব্য প্রতিষ্ঠানগুলো এর উপর বিভিন্ন প্রকার কর ধার্য করা হয়। পাশাপাশি যে সতীদাহ প্রথাটা ছিল তৎকালীন সময়ে, যে কোনো স্ত্রী কোনো লোক যদি মারা গেলে তার স্ত্রীকে তার সাথে চিতায় পুড়ে মারা হতো। এই যে প্রথাটা ছিল সেই প্রথাটাকেও তারা রহিত করে। আবার ওই সময় যে বিধবা কারো স্বামী মারা গেলে সেই বিধবা স্ত্রী পরবর্তীতে বিবাহ করতে পারে না এবং এই যে বিধবা আইন তারা প্রবর্তন করল ইত্যাদি ভারতীয়দের যে ধর্মীয় অনুভূতি ছিল, তার ধর্মীয় যে চিন্তা চেতনা ছিল এগুলোর উপরে ব্যাপকভাবে আঘাত আনে এবং ফলে এইসব আঘাত আনার ফলে তাদের মধ্যে এই আন্দোলনের একটা রূপ লক্ষ্য করা যায়। ঠিক আছে, আরেকটা হলো খ্রিস্টান ধর্মের প্রচার। প্রথম দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ধর্মীয় প্রচারণা না চালালেও পরবর্তীকালে দেখা গেছে যে তাদের যে এই দেশে প্রতিষ্ঠিত যে মিশনগুলো প্রতিষ্ঠা করা হয়েছিল সেই মিশন থেকে প্রকাশ্যে খ্রিস্টান ধর্ম তারা প্রচার করতে থাকে। বিশেষ করে হিন্দু মুসলমান সম্পর্কে তাদের যে হিন্দু এবং মুসলমান ধর্ম সম্পর্কে জনগণের মধ্যে বিভিন্ন রকম বিরূপ প্রতিক্রিয়া তারা তৈরি করে দেওয়ার ব্যবস্থা করে। এই যে মিশনগুলো ছিল এবং মিশনের যে ধর্মীয় ব্যক্তি
ধর্মযাজক ছিলেন, তারা করতেন কি, এই যে ওই সময় যে হিন্দু এবং মুসলমান সম্প্রদায় যেগুলো ছিল তাদের মধ্যে এই যে ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্ম সম্পর্কে জনগণের এক রকমের বিদ্রূপ ধারণা ঢুকে দেওয়া হতো, যার কারণে যারা সহজেই এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এরকম তারা একটা ব্যবস্থা করে। এবং কোনো সরকারি স্কুলে যে ওই সময় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিছু সরকারি স্কুল প্রতিষ্ঠা করেছিল, এই সরকারি স্কুলগুলোতে তারা করে কি, যে বাইবেল, যে খ্রিস্টান যে ধর্মীয় গ্রন্থ যে বাইবেল, সেটা পাঠের ব্যবস্থা করা, এবং বিশেষ করে এতিম এবং দরিদ্র যেসব ছাত্রছাত্রী ছিল তাদের মধ্যে এই যে খ্রিস্টান ধর্মের দীক্ষিত করার একটা চেষ্টা সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালায়। ফলে দেখা গেছে হিন্দু এবং মুসলমান নির্বিশেষে এই ধারণা জন্ম হাজারে মনের মধ্যে এই ধারণা জন্ম নেয় যে খ্রিস্টানরা তাদেরকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা ষড়যন্ত্র করছে বা ধর্মীয় অনুভূতিতে তারা আঘাত আনছে। এবং এইসবের কারণে পরবর্তীকালে যে ওয়াহাবি আন্দোলন রয়েছে, এই ওয়াহাবি আন্দোলনও এই স্বাধীনতা সংগ্রামে আন্দোলনে একটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আরেকটা হচ্ছে সামরিক যে কারণ, সেটা একটা কারণ। তাহলে আমরা জানলাম কি, একটা হচ্ছে রাজনৈতিক কারণ, 2 অর্থনৈতিক, 3 সামাজিক কারণ, 2 সামাজিক কারণ, 3 অর্থনৈতিক কারণ, 4 ধর্মীয় কারণ, এবং 5 নম্বর হচ্ছে সামরিক কারণ। যে সামরিক কারণের দিক থেকেও এদেশের মানুষ কী হতো, বিভিন্নভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বা ব্রিটিশদের কাছ থেকে বঞ্চিত এবং শোষিত এবং নির্যাতিত হতো, এবং যার কারণে এই বিদ্রোহের সূত্রপাত ঘটে। একটা হচ্ছে সামরিকদের মধ্যে অর্থনৈতিক বৈষম্য। আমরা দেখছি যে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করে তখন ভারতীয় সিপাহীদের মধ্যে একটা ব্যাপক ধরনের অসন্তোষ সৃষ্টি করত, যে যেখানে এদেশের ভারতীয় সিপাহীর পরিমাণ অনেক বেশি হওয়া সত্ত্বেও সবার ব্যয়ের জন্য বৎসরে 18 লক্ষ টাকা ব্যয় করা হতো, অথচ সংখ্যায় অনেক কম ছিল ইংরেজ সৈন্য। সেখানে তাদেরকে ব্যয় নির্বাহের জন্য 68,000 পাউন্ড তখন ব্যয় করা হতো। এই যে 56,68,000 পাউন্ড তাদের জন্য ব্যয় করা হতো। এই যে ব্যাপক একটা, এরা সংখ্যায় বেশি হওয়ার পরও 18 লক্ষ পাউন্ড ব্যয় করা হতো, অথচ তাদের সংখ্যা অনেক কম হওয়া সত্ত্বেও 56,68,000 পাউন্ড ব্যয় করা হতো। এই যে একটা সামরিক দিক থেকে একই পদে থেকে তাদের মধ্যে যে একটা পার্থক্য, বৈষম্য, এটা কিন্তু ওই সময় যে সামরিক কাজে যারা নিয়োজিত লোকজন ছিলেন তাদের মধ্যে কিন্তু ব্যাপকভাবে একটা বৈষম্য এবং সৃষ্টি হয়, এবং মনের মধ্যে একটা ব্যাপক বিদ্বেষের জন্ম নেয়। আরেকটা হলো সিপাহীদের প্রতি দুর্ব্যবহার। ঠিক আছে, সিপাহীরা পূর্ণ আনুগত্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শক্তি এবং মর্যাদা বৃদ্ধি করার চেষ্টা করেছিল, কিন্তু তারা যে পূর্ণ মর্যাদা নিয়ে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মর্যাদা বৃদ্ধি করার চেষ্টা করেছিল, তথাপিও তারা দেখা যাচ্ছে যে ব্রিটিশ যে উচ্চপদস্থ যে কর্মকর্তা ছিলেন তার দ্বারা এই দেশের ভারতীয় যে সিপাহীরা ছিল তারা তাদের সাথে বিভিন্ন সিপাহীদের প্রতি অনেক রকম দুর্ব্যবহার করা হতো। এই যে কমিশন প্রাপ্ত যে অফিসাররা সিপাহীদের সাথে এই যে দুর্ব্যবহার, ফলে সিপাহীদের মধ্যে একটা মানবেতর জীব হিসেবে গণ্য করা হতো, একটা খুবই নগণ্য জীব হিসেবে তাদেরকে গণ্য করা হতো। এবং ফলে এই যে তাদের প্রতি যে একটা অসদাচরণ, তাদের প্রতি যে এই যে একটা খারাপ ধারণা জন্ম হয়, এবং ফলে এই একটা আন্দোলনের সূত্রপাত বলে মনে করা হয়। 2 হচ্ছে সিপাহীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত। এটাও কিন্তু একটা প্রধান কারণ ছিল যে ব্রিটিশ সামরিক কর্তৃপক্ষ সিপাহীদের মানে কপালে
যারা ভারতীয় হিন্দু ধর্মাবলম্বী যে সিপাহীগুলো ছিল তারা করতো কি কপালে যে তাদের ধর্মীয়ভাবে তিলকের ফোঁটা দিত বা দাড়ি রাখতো, মানে শিখ বংশ যারাই ছিল তারা দাড়ি রাখতো, পাগড়ি পরতো। ইস্ট ইন্ডিয়ান করলো কি একটা আইনের মাধ্যমে এই হিন্দু যারা ছিল তাদের কপালে তিলকের পোতা, দাড়ি রাখা, পাগড়ি পরা ইত্যাদি নিষেধ করে, এবং ফলে এইসবের ধর্মীয় অনুভূতিতে ব্যাপকভাবে আঘাত এনেছিল। তাহলে আমরা জানলাম যে 1857 সালে যে প্রথম স্বাধীনতা সংগ্রামটি হয়েছিল, এই সংগ্রামের পরোক্ষ যে কারণগুলো ছিল, 1 রাজনৈতিক, 2 সামাজিক, 3 অর্থনৈতিক, 4 ধর্মীয়, 5 সামরিক যে কারণ ছিল সেগুলো আমরা জানলাম। এখন এসো যে আমরা এই যে 1857 সালে যে প্রথম স্বাধীনতা সংগ্রামের যে প্রত্যক্ষ কারণ ছিল সেটা এখন জানি। 1857 সালে সেনাবাহিনীতে যখন যেসব সেনাবাহিনীতে লোকজন ছিল সেই সময় এনফিল্ড নামে একটা রাইফেল ব্যবহার করা হতো। সে রাইফেলে যে টোটাটা ব্যবহার বা কার্টিজ যেটা ব্যবহার করা হতো, এই কার্টিজটা করা হতো কি দাঁত কেটে বন্দুকের মধ্যে ভরাতে হতো। এই যে বন্দুকে ভরানোর জন্য দাঁত দিয়ে যে কাঠি ব্যবহার করা হতো, এটা করা হলো কি তখন 23শে ফেব্রুয়ারি টাইমস পত্রিকা, ইন্ডিয়ার একটা টাইমস পত্রিকা, সেখানে প্রকাশিত করা হলো যে সিপাহীদের মধ্যে যে ধর্মীয়ভাবে অনুভূতিতে আঘাত আনার জন্য যে কার্টিজ ছিল সেখানে গরুর এবং শুকুরের চর্বি ওখানে ভরিয়ে রাখা হতো। বিশেষ করে যে যারা হিন্দু ধর্মাবলম্বী ছিল তাদেরকে দেওয়া হতো গরুর চর্বি সমৃদ্ধ সেই কার্টিজ, এবং মুসলমান যেসব সিপাহীরা ছিল তাদের মধ্যে দেওয়া হতো শুকুরের চর্বি। এবং যার এটা প্রচার করা হলো যে এটার দ্বারা ধর্মনাশের, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা ধর্মনাশের ষড়যন্ত্র করছে, এবং ষড়যন্ত্র স্বরূপ এই কার্টিজটাকে ব্যবহার করা হতো, এবং ফলে এই যে সিপাহীদের মধ্যে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য যে ব্যবস্থা করা হলো, ফলে ধর্মীয় রক্ষার্থে এই সিপাহীরা বিদ্রোহ শুরু করলো, যেটা 29শে মার্চ ব্যারাকপুর যে সেনানিবাস ছিল সেখানে মঙ্গল পাণ্ডে নামে একজন সিপাহী সর্বপ্রথম প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করে, এবং ফলে ভারতের এই যে মহাবিদ্রোহের যে আগুন জ্বালিয়ে দেয়। মোট কথা যে পুরা ভারতে যে বিদ্রোহের আগুন যেটা জ্বলে উঠেছিল সেটা এই প্রথমে 29শে মার্চে ব্যারাকপুর সেনানিবাসে শুরু হয়, যেটা মঙ্গল পাণ্ডে নামে একটা সিপাহীর প্রকাশ্য বিদ্রোহ ঘোষণার মধ্যে, এবং ফলে এটাই ছিল, এবং এই সর্বস্তরের মানুষ এই বিদ্রোহকে সমর্থন জানায়, এবং অতি দ্রুত গতিতে এটা গোটা ভারতে ছড়িয়ে পড়ে। তাহলে এটা হলো পরোক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ, তাহলে আমরা জানলাম যে 1857 সালে যে প্রত্যক্ষ কারণটা ছিল যে সিপাহী মহাবিদ্রোহ, সেটা আমরা জানতে পারলাম। এবং এই প্রত্যক্ষ যে মহাবিদ্রোহটা 1857 সালে যে প্রথম স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, এই স্বাধীনতার যে ফলাফলটা ছিল সেটা হলো যে কোম্পানি শাসনের অবসান ঘটলো, যে এরই মাধ্যমে যে দেশীয় যে রাজ্যগুলো ছিল, এবং এই 1857 সালে প্রথম স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন ব্যবস্থা ছিল, যে ব্রিটিশরা আমাদের এই দেশটাকে 200 বছর শাসন করেছিল। একটা ছিল 100 বছর করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর 100 বছর করেছিল ব্রিটিশ সরকার। এবং এই যে 200 বছর শাসনের মধ্যে 100 বছরের শাসন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, সেটার অবসান ঘটলো, এবং রানী ভিক্টোরিয়া একটা অধ্যাদেশের মাধ্যমে এই দেশের শাসন ক্ষমতাটাকে নিজ দায়িত্বে নিয়ে নেয়, এবং তারা শাসন ব্যবস্থা করেন। এবং পরবর্তীকালে এই যে দেশীয় রাজ্যগুলো রয়েছে, এই দেশীয় রাজ্যগুলোর জন্য একটা রানী ভিক্টোরিয়া কর্তৃক একটা নীতি ঘোষণা করা হয়। এই নীতিগুলোর মাধ্যমে প্রধান বলা হয়েছিল যে দেশের যে সত্যবিলোপ নীতি, লর্ড ডালহৌসি কর্তৃক যে প্রণীত যে সত্যবিলোপ নীতি ছিল সেটা রহিত করা হয়, মানে বাদ দিয়ে দেওয়া হয়। দ্বিতীয়ত, দেশীয় রাজ্যগুলোর মধ্যে যে দত্তক পুত্র গ্রহণ করতে পারতো না, বা দত্তক পুত্র গ্রহণ করলে তার সেই দত্তক পুত্র রাজ্যে
উত্তরাধিকার হিসেবে সিংহাসনে অধিষ্ঠিত হতে পারতো না। রানী ভিক্টোরিয়ার সেই আইনের দ্বারা বা নীতির দ্বারা এটা রহিত করা হয়। এবং পাশাপাশি আরেকটা আইন করা হয় যে এখানে ব্রিটিশ এবং দেশীয় যে লোকজন আছে সেখানে সকলেই উচ্চ পদস্থ চাকরিতে গ্রহণ করার ক্ষমতার কথা উল্লেখ করা হয়, কিন্তু পরবর্তীকালে কিন্তু সেগুলা কিন্তু আসলে করা হয়নি। এবং কারণ একটা জিনিস করা হয়েছিল যে উচ্চ পদে যে যে সৈন্যগুলো ছিল, বিশেষ করে প্রেসিডেন্ট সেনাবাহিনীকে একদম পৃথক করা হয়েছিল এবং ইংরেজ সৈন্যদেরকে সংখ্যায় বৃদ্ধি করা হয়েছিল। এবং যে গোলন্দাজ বাহিনী ছিল সেই বাহিনীতে দেখে কী করা হতো, ভারতীয়দেরকে কিন্তু একদম যোগদান দেওয়াই হতো না। আর একটা ছিল যে দেশীয় মানে ব্রিটিশ সরকার দেশীয় রাজ্যগুলোর মধ্যে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার দায়িত্ব পালন করবে। এবং ভারত সরকার রাজ্য বিস্তৃতি নীতি যেটা ছিল যে রাজ্যগ্রাসের মাধ্যমে ব্রিটিশ শক্তিকে বড় করবে, এগুলো রহিত করে। তার মানে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং আরেকটা ছিল যে মুঘল সাম্রাজ্যের যে সেটা একবার অবসান ঘটে, যে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ছিল, তাকে তার ক্ষমতা থেকে অবসান ঘটে তাকে রেঙ্গুনে নির্বাসিত করা হয় এবং তার পুত্র এবং তার যে নাতি ছিল তাদেরকে হত্যা করে। ঠিক এইভাবে একটা পরিবর্তন আসে এবং যেটা ফলাফলের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অবসান ঘটে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এর মাধ্যমে জানতে পারলাম যে 1857 সালে যে মহাবিদ্রোহের তার প্রত্যক্ষ কারণ, পরোক্ষ কারণ এবং এর ফলাফল কী ছিল সেগুলো জানতে পারলাম। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং সরকারের দেওয়া যে স্বাস্থ্যবিধি রয়েছে সেটা অবশ্যই তোমরা মেনে চলো।